দুদফা বৃষ্টিতে রাজধানীর পশুরহাটে কিছুটা ছন্দপতন, তবে সময়ের সাথে বাড়ছে ক্রেতা সমাগম। গরু, ছাগল সহ পছন্দের পশু কিনছেন ক্রেতারা। সার্বিক পরিস্থিতি মোটামুটি ভালোই, কিন্তু দাম একটু বেশি মনে হচ্ছে। গরু নিয়ে গেছি 1,17,000 টাকা পড়ছিল। আল্লাহর মধ্যে এই বাইরটা নিছি, অনেক রিজনেবল দামে নিছি। ভালোবাসা আপনাদের দোয়াই বেচা শেষ। ঈদ যাত্রায় ঘরমুখ মানুষের ভিড়ে ঠাঁই নেই ট্রেন, বাস, লঞ্চে। ভারী বর্ষণে ভোগান্তিতে যাত্রীরা। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন পয়েন্টে গাড়ির জট। ঈদের সময় এর থেকে ভালো কিছু এক্সপেক্ট করাও যায় না। প্রায় ঘন্টাখানেক দাঁড়িয়ে আছি, গাড়ি নাই এখন, টিকিট আপাতত বন্ধ আছে। বাবা মার সাথে আত্মীয়দের সাথে যখন ঈদটা উপভোগ করব, তখন আর কষ্টটাকে কষ্ট বলে মনে হয় না। সকাল আমি 5টা বাজে আইছি, বর্তমানে এই লসটা এখনো ছাড়তেছে না। পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতার জন্য আরাফার ময়দানে লাখ লাখ মুসল্লি। কিছু সময়ের মধ্যেই খুতবা দেবেন মসজিদুল হারামের ইমাম। জঙ্গল সলিমপুর সন্ত্রাসীদের অভয়ারণ্যে হয়েছে গেল 17 বছরের নৈরাজ্যের ফলে, মন্তব্য স্বরাষ্ট্রমন্ত্রী। ক্যাম্পে হামলার জন্য বাহিনীর দুর্বলতাকে দুষলেন র্যাব মহাপরিচালক। ভারী বৃষ্টিতে আবারও জলাবদ্ধ চট্টগ্রাম নগরের নিচু এলাকা। যানবাহন বিকল আর বাড়িঘরে পানি ঢুকে চরম ভোগান্তি। হাম উপসর্গে 4 জেলায় প্রাণ গেল আরও 5 শিশুর। ছোঁয়াচে রোগটির ভয়াবহতায় উদ্বেগে অভিভাবকরা। আমন্ত্রণ জানাচ্ছি দুপুরে বাংলাদেশে। আপনাদের সাথে আছি দেবাশিস রঞ্জন সরকার। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। ঈদ আনন্দ শতভাগ সার্থক করতেই রাঁধুনি বিরিয়ানি, কাচ্চি ও হায়দ্রাবাদি বিরিয়ানি মশলা। একদিন পরে ঈদ, সবখানি উৎসবের আমেজ। দলে দলে মানুষ ফিরছে প্রিয়জনের কাছে। পথের ঝক্কি ঝামেলা, অপেক্ষা, বাড়তি ভাড়া সব অভিযোগ পেছনে ফেলে মানুষ ফিরছে শেকড়ের টানে। এরই মধ্যে জমে উঠেছে কোরবানির পশুর হাট। ব্যাপারীর হাঁকডাক, ক্রেতার দরদাম। কিন্তু বেরসিক বৃষ্টি আর জলজট বাঁধ সেজেছে পথে ঘাটে। এসব জানাবো দুপুরের বাংলাদেশে। শুরুতেই পশুর হাটের খবর। রাজধানী কোরবানির হাটগুলোতে ক্রেতা সমাগম বেড়েছে, তবে ভোর আর দুপুরের বৃষ্টিতে ছন্দপতন হয়েছে কিছুটা। ক্রেতা সমাগম বৃদ্ধির সাথে সাথে বাড়ছে পশু বেচাকেনা। দুপুরের পর আবারও জমজমাট হওয়ার সম্ভাবনা রয়েছে বলছেন বিক্রেতারা। পশু কোরবানি মাঝখানে আর একদিন বাকি, তাই আজই বেশিরভাগ মানুষ পশু কিনবেন বলাই যায়। ক্রেতাদের দাবি, ব্যাপারীরা অনেক বেশি দাম চাচ্ছেন গরুর, আর বিক্রেতাদের দাবি দাম কম বলছেন ক্রেতারা। এবারও মাঝারি গরুর চাহিদা বেশি। প্রায় সবগুলো হাটের বড় আকারের গরু রয়েছে। গরু ছাগলের পাশাপাশি কোরবানির হাটে মহিষ, উট, ভেড়া, দুম্বা ও গারলও মিলছে। গরু নিয়ে গেছি 1,17,000 টাকা পড়ছিল। আল্লাহর মধ্যে এই বাইরটা নিছি, অনেক রিজনেবল দামে নিছি। আগামীতে যেন দিতে পারি এরকম নির্ভরযোগ্য লোক পাচ্ছি বা দিব, এভাবে দিচ্ছি গরু। গরু কিনেছো এখনো? না, কেনার চেষ্টা করতেছি। তোমার কি রঙের গরু পছন্দ? কালো। সহকর্মীদের কাছ থেকে জানবো বিস্তারিত। রাজধানীর আমুলিয়া হাটে আছেন মশিউর অনিক। অনিক, ভারী বৃষ্টি হাটের বেচাকেনায় কেমন প্রভাব ফেলছে? যেমনটা আপনি বলেছেন, আসলে ভারী বৃষ্টিতে বাজারের যে বেচা বিক্রি, সেটা আসলে কেমন প্রভাব ফেলছে আমি একটু চারপাশটা একটু দেখাতে চাই।
বৃষ্টি ছিল কিছুক্ষণ আগে, ভারী বৃষ্টি, এবং সেই বৃষ্টির পরে এখন কিন্তু হাট আবারও আগের মতো জমজমাট হতে শুরু করেছে। অর্থাৎ এর মাধ্যমেই বেচা বিক্রি যে স্বাভাবিক প্রক্রিয়া সেটিও কিন্তু আবার শুরু হয়েছে। ভেতরে যারা যাচ্ছেন তারা কিন্তু বিভিন্নভাবে গরুর দাম দর নিয়ে যে কাটাছেঁড়া কথাবার্তার সেগুলো কিন্তু করছেন, কিন্তু ব্যাপারীরা দাবি করছেন আসলে যেই পরিমাণ দাম তাদের পাওয়ার কথা ছিল বা তারা আশা করে এসেছিলেন সেই পরিমাণ দাম কিন্তু তারা পাচ্ছেন না। এর পেছনে তারা অবশ্য কারণ হিসেবে দাবি করেছেন সাম্প্রতিক বাজার পরিস্থিতি, অধিক বেশি গরু, এবং পাশাপাশি যে বলছেন আবহাওয়ার যে বিরূপ প্রক্রিয়া সেটিও কিন্তু সেটিও কিন্তু একটা বড় দায়ী জায়গা কিন্তু আছে। আমি একজন ব্যাপারীর সঙ্গে একটু কথা বলতে চাই। আপনি গরু বিক্রি করতে পেরেছেন কয়টা এখন পর্যন্ত? গরু এখন তো 4টা বিক্রি করছি। 4টা বিক্রি করতে পেরেছেন। তো এই বৃষ্টির প্রভাবে আসলে কতটা? বৃষ্টির প্রভাবে কাস্টমার কমাইতেছে, তাই আমরা অনেক গরু লেখা লেছি। কম দামে বিক্রি করতে হচ্ছে? হ্যাঁ, কিছু কম দামে বিক্রি করা হইতেছে। এখন যেটা বলছিলেন আসলে আমরা যে ক্রেতার সঙ্গে কথা বলছিলাম, অর্থাৎ বিক্রেতার সঙ্গে, এটা দেখাতে চাই এইটি হচ্ছে যে হাসিল ঘর বলা হয়। এখানে হাসিল কার্যকর করা হয় এবং শতকরা 5% হিসেবে কিন্তু 1 লাখ টাকায় 5,000 টাকা হাসিল দিতে হচ্ছে যারা ক্রেতা তাদেরকে। তো সবকিছু মিলিয়ে আসলে হাসিলের যারা কর্মকর্তারা আছেন, যারা এখানে দায়িত্বপ্রাপ্ত আছেন, তাদের সাথে কথা বলেছি। তারাও বলেছেন আসলে গত 2 দিন যেভাবে করে তারা হাসিল আদায় করতে পেরেছেন, আজকে এখন পর্যন্ত তারা সেই পরিমাণ হাসিল আদায় করতে পারেননি, বা তার আশেপাশেও তারা হাসিল আদায় করতে পারেননি। ক্রেতার সংখ্যা খুবই কম, এবং আমুলিয়ার যে জায়গাটাতে আমরা আছি সেই জায়গাতে কিন্তু অধিক ক্রেতা আমরা দেখতে পাই, কারণ বিশাল এক এখানে পশুর হাট কিন্তু বসে প্রত্যেকটা ঈদের আগে। তো এই সব কিছু মিলিয়ে আসলে এই সময়ে এসে, ঈদের 2-1 দিন আগে এসে এমন হাটের পরিস্থিতির ব্যাপারে আসলে যারা আশাবাদী চাষিরা ছিলেন, অর্থাৎ খামারিরা ছিলেন, তারাও কল্পনা করেননি বা তারাও কিন্তু ভাবতে পারছে না। আমরা একটু একটা শিশুর সঙ্গে কথা বলতে চাই। আপনি গরু কিনতে এসেছেন? হ্যাঁ। কোন গরু পছন্দ আপনার? বড় লাল গরু। বড় লাল গরু পছন্দ? কিনতে পেরেছেন এখনো? না, দেখছেন আমাদের সাথে একজন ছোট্ট সোনামণি যুক্ত হয়েছিলেন, যিনি আসলে গরু কিনতে এসেছেন। এই বৃষ্টি কমার পর থেকে কিন্তু তারা এসেছেন। গরু কিনে ফেলেছেন? গরু 2টা কিনেছি, আর একটা বাকি আছে, কিন্তু মালা কিনেছি, এখনো গরু পাই নাই। দাম কেমন মনে হচ্ছে? এখন তুলনামূলক বেশি। আগে মালা কিনেছেন গরু কেনার আগে? হ্যাঁ, আগেই কিনে ফেলছি। আচ্ছা, মালা পরিয়ে ফেলুন। ধন্যবাদ। আমরা আসলে যেমনটা দেখতে পাচ্ছিলাম যে হাটের মধ্যে যারা এসেছেন এরা আসলে এই ভারী বৃষ্টির পরেই কিন্তু আসছেন, এবং এসে তারা কিন্তু তাদের যে কাঙ্ক্ষিত গরু সে কিন্তু খুঁজে বেড়াচ্ছেন। একেবারে পরিবারের ছোট সদস্য থেকে শুরু করে পরিবারের বয়োজ্যেষ্ঠ সবাই কিন্তু এখানে আসছেন, এবং একটা পারিবারিক উৎসবের মাধ্যমে কিন্তু তারা হাটের যে গরু সেই গরু কিন্তু কিনতে যাচ্ছেন। একজনের সাথে কথা বলছিলাম, তিনি অবশ্য বলছিলেন যে এই যে পরিস্থিতি তাদেরকে গ্রামের স্মৃতির কথা মনে করে দিচ্ছে। অর্থাৎ তারা যখন গ্রামে থাকতেন সেই সময়কার যে গোয়াল ঘরের পরিস্থিতি, তেমন একটা পরিস্থিতি কিন্তু এখানে তৈরি হয়ে গেছে। সেই জায়গাটার কথা তারা কিন্তু স্মৃতিচারণ করছেন। এছাড়াও যারা খড় ভুসি থেকে শুরু করে অন্যান্য যে সমস্ত খাদ্যদ্রব্যাদি গরুকে সবসময় খাওয়াতে হয়, তারা একটু চিন্তার মধ্যে পড়ে গেছেন যে একটু দেখাতে চাই আসলে যে এখানে খড় ভুসির যেই খাবারটা তৈরি করা হচ্ছে গরুর জন্য, সেই গরুটা কিন্তু তৈরি করা হচ্ছে। এবং তিনি অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। শাহজাহানপুর হাট থেকে যোগ দিচ্ছেন তানজিম শাফিন। পশুর দামে কোনো হেরফের দেখছেন কিনা? দেবাশিস, এই মুহূর্তে আমি শাহজাহানপুর হাটের ছাগলের হাট অংশে রয়েছে, এবং ছাগলের হাটে বেচা বিক্রি তুলনামূলক কম। যদিও বিক্রেতারা বলছেন শেষ দিনে সবচেয়ে বেশি বিক্রি বাড়ে, তবে তাদের শঙ্কা রয়েছে এমন বৈরী আবহাওয়া থাকলে তারা কাঙ্ক্ষিত দাম পাবেন কিনা। বিক্রেতারা অনেক ক্ষেত্রেই বলছেন যে লোকসানে দিতে হচ্ছে ছাগলগুলো। তারা বলছেন অনেকেই যারা আসলে মৌসুমী ব্যবসায়ী, তারা বিভিন্ন এলাকা থেকে ছাগল কিনে ঢাকায় এনেছেন, তাদের যেই কেনা মূল্য রয়েছে, কেনা দাম চেয়েও অনেক ক্ষেত্রে তারা সেই দামটিও পাচ্ছেন না। বিক্রেতারা অর্থাৎ ক্রেতারা সেই দামটিও বলছেন না বলে বিক্রেতাদের অভিযোগ করছেন। একইভাবে ক্রেতারা আবার অভিযোগ করছেন যে দাম এখনো ছাড়ছেন না ছাগলের যারা খামারি রয়েছেন, যারা ব্যবসায়ী রয়েছেন। একটু জানতে চাই এখানকার পরিস্থিতি। আপনি কতগুলো ছাগল নিয়ে এসেছেন এবং কতগুলো বিক্রি হলো? দাম নিয়ে সন্তুষ্ট কিনা? 80টা আনছি, 50টা বেচা হয়েছে। যে দাম পেয়েছেন তাদের সন্তুষ্ট কিনা? না, বাজার কম, চালান হয়েছে। শুনছিলেন যে প্রত্যাশিত বিক্রি হয়নি, এমনটি আসলে বলছিলেন ছাগল বিক্রেতারা। আমরা একটু ক্রেতাদের সাথে কথা বলতে চাই। ভাই, কতক্ষণ যাবত খুঁজছিলেন এবং কাঙ্ক্ষিত ছাগল মনে হয় পেয়ে গেছেন? 2টা খাসি কিনবো আর একটা গরু কিনবো। খাসিটা একটু দাম বেশি চাইছিলাম 8 কমের ভিতর, তারপরও বাজেটের ভিতরে আছে খাসি। গরুটা মোটামুটি দামের ভিতরে আছে।
শুনছিলেন যে ক্রেতা বিক্রেতাদের যে দরদাম দর কষাকষি সেটি মূলত এখন পুরো হাট জুড়ে চলছে এবং বিক্রেতারা কিছু ক্ষেত্রে হতাশ হয়েছেন বৈরী আবহাওয়ার কারণে। তারা শঙ্কা করছেন তাদের হয়তো এই পশুগুলোকে সুস্থ রেখে নিরাপদে রেখে বিক্রি করতে গেলে কিছুটা লোকসান গুনতে হতে পারে, এমন শঙ্কা করছেন তারা। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত। দেবাশিস, ধন্যবাদ শাফিন যুক্ত হবার জন্য। এদিকে হেমায়তপুরের হাট থেকে যোগ দিচ্ছেন রাব্বি সিদ্দিকী। রাব্বি, পশু বিক্রি কেমন দেখছেন? দাম নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন? শুধু রাজধানী নয়, পুরো দেশেই কিন্তু যে হাটগুলো আছে সেখানে কিন্তু বেচা বিক্রি জমে উঠেছে। যদিও কিন্তু সব জায়গাতেই বৃষ্টি। আমি আছি এখন গাবতলীর ঠিক কাছে হেমায়তপুর। সেই হেমায়তপুরের যে কুরবানির হাট, সেই হাটে এখানকার বেচা বিক্রির যে পরিস্থিতি যদি দেখি যে বেশ ভালোই গড়ে উঠেছে এবং বিক্রেতাও আছে। যদিও সকাল থেকে কিন্তু বৃষ্টি হচ্ছে এবং সেই বৃষ্টির কারণে কিছুটা বেগ পেতে হচ্ছে, বিশেষ করে বিক্রেতাদের কষ্ট কিন্তু বেড়েছে। একটু আগে একটি গরু বিক্রি করলেন, কততে বিক্রি করলেন? ওটা 44,100, মানে 144,500 টাকা। 1,44,000। 1,44,500 টাকা। মানে খুশি আপনি? হ্যাঁ খুশি। ক্রেতা আছে, একটু জানতে চাই যে আসলে কিরকম দাম কি বেশি দেখছেন, একটু যদি বলতেন। দাম মনে হচ্ছে কম্পারেটিভলি একটু বেশি মনে হচ্ছে আর কি। ধরে রাখছে কি? এখনো ধরে রাখছে মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরকমই মনে হয়। এটা আমি ওনার সাথে একমত সম্পন্ন আর কি। কম্পারেটিভলি একটু বেশি মনে হচ্ছে এবার এখানে। আর গরুর আমদানি অনেক কম আর কি, অনেক স্পেস খালি পড়ে আছে। গরু হয়তো বা আসবে আরো, এই জন্য আর কি ধরে রাখছে আর কি। ধরে একটা টেন্ডেন্সি বোঝা যাচ্ছে আর কি। সময় আছে, আর একদিন আছে হাতে। শুনছিলেন যে আসলে বিক্রেতারা কিন্তু ছাড়ছে না এবং তারা কিন্তু দাম ধরে রাখছে। যেই চিত্র আমরা কিন্তু গাবতলী হাটেও দেখেছি যে বিশেষ করে বড় গরু বিক্রেতারা বলছেন যে তারা পছন্দ মতো দাম পাচ্ছেন না। এই কারণে তারা মানে এখনো আশায় আছেন যে হয়তো কালকে সেই দামটি তারা পাবেন, কাঙ্ক্ষিত দামটি পাবেন এবং সেই আগামীকাল তারা বিক্রি করবেন, এমন কথাই কিন্তু বলছিলেন। এবং দেখছিলেন যে আসলে এখানকার যে হাট, সেই হাটেও কিন্তু বেশ ভালোই বেচাকেনা চলছে। ধন্যবাদ রাব্বি যুক্ত হবার জন্য। পরিবারের সাথে ঈদ করতে বাড়ি ফিরছে মানুষ। মহাসড়কগুলোতে বেড়েছে গাড়ির চাপ। বাস, মাইক্রোবাস, প্রাইভেট কারেও রওনা হয়েছেন ঘরমুখো মানুষ। থেমে থেমে বৃষ্টির কারণে পোহাতে হচ্ছে ভোগান্তি। বাসে সিট না পাওয়া আর খরচের কথা চিন্তা করে ট্রাক, পিকআপে করেও বাড়ির পথ ধরছেন নিম্নবিত্ত অনেকে। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের কয়েকটি পয়েন্টে যানজটের ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রীদের। নবীনগর, বাইপাইল, বারুইপাড়া ও চন্দ্রায় যানবাহনের জট রয়েছে। এদিকে ভোর থেকে বেলা 11টা পর্যন্ত টাঙ্গাইলের রসুলপুর থেকে যমুনা সেতু পর্যন্ত 15 কিলোমিটার এলাকা জুড়ে যানজট ছিল। পরে ধীরে ধীরে কমতে থাকে যানজটের ভোগান্তি। ঢাকা ময়মনসিংহ মহাসড়কেও বেড়েছে ঘরমুখো মানুষের চাপ। বরাবরের মতোই বাসে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ করেছেন যাত্রীরা। এদিকে পদ্মা সেতু হয়ে নির্বিঘ্নেই বাড়ি ফিরছেন দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষ। যান চলাচলের শৃঙ্খলা বজায় রাখতে মহাসড়কগুলোতে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। ফ্যামিলি সবাই বাড়ি যাবো, একসাথে আমোদ ফুর্তি করবো, অনেক মজা করবো, এটা ফ্যামিলির একটা চাওয়া। এমনি সচরাচর যখন যাই বাড়িতে তখন 500 টাকা হয়ে যায়, 500 450। আর ঈদের সময় 400-500 টাকা করে বেশি লাগে। 500 টাকার বারে 1000-1500 টাকা করে এইভাবে নিয়ে আমরা সাধারণ জনগণ ভোগান্তির মধ্যে আছি। ইউটার্নটা তো বন্ধ, ওই পাশে লোকাল গাড়িগুলোতে রাস্তাটা বন্ধ করে রাখছে, ওদিকে পিছনে পুরো রাস্তা রিপিট হয়ে গেছে। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রায় আছেন সহকর্মী মাহফুজুর রহমান নিপু। আর বৃষ্টির পর চন্দ্রা মোড়ের কি অবস্থা? যাত্রীরা কি বাসে চড়তে পারছেন? দেবাশিস, বৃষ্টি হয়েছিল ভূষণ, এখন কিন্তু বৃষ্টি নেই। যাত্রীরা আসছেন, তারা দরদাম করছেন, যানবাহনে উঠছেন, এমন চিত্র কিন্তু রয়েছে। তবে এই যে যানবাহনের যে উঠার গতি, সেটি খুবই দুর্বল। অর্থাৎ যানবাহন তারা পাচ্ছে না, কারণ এখন দুপুরের পর থেকে, অর্থাৎ 1টার পর থেকে কিন্তু এই অঞ্চলে শিল্পাঞ্চল গাজীপুর এবং শিল্পাঞ্চল আশুলিয়ার যে শ্রমিক রয়েছেন তারা কিন্তু আসতে শুরু করেছেন এবং সকলের স্রোত যেন এখন চন্দ্রার দিকে। উত্তরবঙ্গগামী যারাই উত্তরবঙ্গ যাবেন তারা সকলেই কিন্তু চন্দ্রার দিকে আসছেন বা এই অঞ্চলে এসে পরিবহন খোঁজ করছেন। আর যাদের আগে থেকে টিকিট করা ছিল তারা তো রয়েছেনই। বেশিরভাগ ক্ষেত্রেই দেখেছি, কথা বলে যেটা জানতে পেরেছি, অনেকেরই টিকিট নেই।
পরিবহনের সঙ্গে কথা বলছেন, ভাড়া বেশি চাচ্ছেন, এই জন্য অপেক্ষা করছেন, এমন চিত্র কিন্তু এখন এই চন্দ্রাতে। আপনাকে একটু সড়কের কথা যদি জানাতে চাই, এই চন্দ্রা থেকে বারুইপাড়া পর্যন্ত দীর্ঘ 5 কিলোমিটার সড়কে কিন্তু এখন যানবাহনের দীর্ঘ সারি রয়েছে। এছাড়াও যারা গাজীপুর হয়ে আসবেন তাদের ক্ষেত্রে একেবারে চন্দ্রা থেকে মৌচাক পর্যন্ত এই প্রায় 7-8 কিলোর পথ কিন্তু যানবাহনের দীর্ঘ সারি রয়েছে। দীর্ঘ সারি ঠেলেই কিন্তু উত্তরবঙ্গে প্রবেশ করতে হবেন, এমনটি কিন্তু আমরা আজকের চিত্র বলে দিচ্ছে। যদিও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা বলছেন যে তারা সর্বাত্মক চেষ্টা করছেন। কিছুক্ষণ আগে কিন্তু আমরা এখানকার ঢাকা রেঞ্জের যিনি ডিআইজি তিনি এসেছিলেন, পরিদর্শন করেছেন, অনেকের সঙ্গে কথাই বলেছেন। তো সবকিছু মিলিয়ে আমরা যদি বলতে চাই যে চন্দ্রার অবস্থা এখন ভালো নেই, স্বস্তি নেই। সবসময়ের মতো এবারও কিন্তু যাত্রীদের দুটি অভিযোগ রয়েছে। সেটি হচ্ছে যে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ, আরেকটি হচ্ছে যে আরেকটি হচ্ছে যে পরিবহন সংকটের অভিযোগ। এই দুটি অভিযোগ কিন্তু দেবাশিস আজও কিন্তু রয়েছে। ধন্যবাদ নিপু আমাদের সাথে যুক্ত হবার জন্য। আর একদিন পরেই ঈদুল আজহা, পরিবার পরিজনের সাথে ঈদ করতে রাজধানী ছাড়ছে নগরবাসী। মুষলধারে বৃষ্টির মধ্যে বাস, ট্রেন ও লঞ্চে করে যেভাবে পারছেন বাড়ি ফিরছেন মানুষ। বাসে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ তো রয়েছেই, যাত্রী বোঝাই হওয়ার পরও লঞ্চগুলো দেরিতে ছাড়ার অভিযোগ সদরঘাটে। আর শিডিউল বিপর্যয় না থাকলেও দেরিতে ছেড়ে গেছে ট্রেন। বরাবরের মতোই ঠেকানো যায়নি ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে ওঠা যাত্রীদের। যদিও সড়কমন্ত্রীর দাবি যে কোনো সময়ের চেয়ে এবার নির্বিঘ্ন ঈদ যাত্রা। নৌপথে বাড়ি যেতে সদরঘাট লঞ্চ টার্মিনালে যাত্রীদের উপচে পড়া ভিড় সকাল থেকেই। বৈরী আবহাওয়ায় লঞ্চ চলাচল বন্ধ থাকে কিছুক্ষণ। বরিশাল চাঁদপুর রুটে চাপ কম থাকলেও ভোলা রুটের লঞ্চগুলোতে ছিল তুলনামূলক বেশি ভিড়। যতটুকু লোক নেওয়ার কথা ততটুকু ওরা নেয় না, তার অতিরিক্ত নেয়, যার কারণে একটু কষ্ট হয়। অনেক যাত্রী হয়ে গেছে, যাত্রী পুরো লোড হয়ে গেছে। 700 লোটে আছে, এটা কইছে 8টায় ছাড়বো, কিন্তু মানুষ ছাড়তে পারতেছে না। বড় আছে কিন্তু তাদের চোখে আর কি এখনো মনে হয় এখনো ভরে নাই, কিন্তু এটা আমাদের চোখে অনেক ভরে গেছে, বসার মতো জায়গা নেই। কমলাপুর রেল স্টেশনে শিডিউল বিপর্যয় না থাকলেও কয়েকটি ট্রেন ছেড়ে যায় দেরিতে। বিভিন্ন রুটে দিনভর ঢাকা ছেড়ে যাচ্ছে 68টি ট্রেন। বগির ভেতর ঠাসাঠাসি করে গেছেন যাত্রীরা। নির্দেশনা অমান্য করে বরাবরের মতোই ট্রেনের ছাদে ভ্রমণ। সেই যাত্রা আটকানো যাচ্ছে না কিছুতেই। আশা করি টাইমলি আসবে, কিন্তু তারপরেও তো দেশের যে অবস্থা বলা যায় না। রাস্তায় যানজট থাকে, যানজটে আমাদের যাওয়া কষ্টকর। ট্রেনে গেলে মনে করেন ট্রেনে উঠলে সময় মতো যেভাবে হোক যাইতে পারবো আমরা, সেজন্য ট্রেনে যাচ্ছি। ট্রেনের ধারণ ক্ষমতা তার থেকে বেশি সংখ্যক লোক হলো যায় বাসায় ঈদে, যার কারণে ট্রেনে ছাদে উঠতে না দিলে তাহলে ট্রেনের আরও সংখ্যা বাড়াতে হবে। রেলের মহাপরিচালক জানান, ট্রেন সংখ্যা বাড়াতে না পারলে ছাদে যাত্রী পরিবহন ঠেকানো পুরোপুরি সম্ভব নয়। যেহেতু আমাদের কোচ ইঞ্জিনের স্বল্পতা আছে, সেজন্য আমরা এখন বাড়ি নেই। তো এগুলো কোচ প্রাপ্তির সাপেক্ষে আমাদের এখানে ট্রেন সংখ্যা বাড়াইতে হবে, এটা আসলে সমাধান। কারণ আমরা যত চেষ্টা করি, মানুষ কিন্তু সেটা জীবনের ঝুঁকি নিয়ে তাকে সে যাবেই। বাস টার্মিনালগুলোয় অন্যান্য দিনের তুলনায় যাত্রী চাপ দেখা গেছে। অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ অনেক যাত্রীর। সকলটা যায় ঠিক আছে, কিন্তু তারপরেও দেখা যায় যে বাড়ি ফেরার যে আনন্দটা, ওইটার কাছে এটা কিছুই না। ঈদের সময় এর থেকে ভালো কিছু এক্সপেক্ট করাও যায় না। এসে দেখি সিরিয়াল, লম্বা সিরিয়াল দাঁড়িয়ে আছে, তো এখন আপাতত টিকিট অফ আছে, দিচ্ছে না এখন। সায়দাবাদ বাস টার্মিনাল পরিদর্শন করে সড়কমন্ত্রী বললেন, নির্বিঘ্নে সবাই ভালো মতোই বাড়ি যেতে পারছেন। বাস স্ট্যান্ড এবং বাস কাউন্টারগুলিতে অতিরিক্ত ভাড়া নেওয়ার কোনো অভিযোগ অথবা দৃশ্যমান কোনো প্রমাণ আমরা এখনো পর্যন্ত পাইনি। নির্ধারিত ভাড়াই সবাই নিচ্ছে। বিচ্ছিন্নভাবে 2-1 জায়গায় এরকম অভিপ্রায় গোপনের চেষ্টা করা হয়েছে, তাৎক্ষণিকভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। বাসগুলো টার্মিনাল থেকে বেরিয়ে রাজধানী ছেড়ে যাওয়ার পয়েন্টগুলোতে দেখা গেছে যানজট। নাফিজ আলম চয়ন, যমুনা নিউজ, ঢাকা। নৌপথে ঈদযাত্রার খবর জানাতে সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে চোখ দিচ্ছেন তানভীর মৌসুম। তানভীর, ঝড় বৃষ্টি তো দফায় দফায় হচ্ছে, সময় মতো লঞ্চ ছাড়া আর যাত্রী সীমা বজায় রাখা কি সম্ভব হচ্ছে? যাত্রী সীমা বজায় বলতে দেবাশিস, আধা ঘন্টার মতো তো বন্ধ ছিল, লঞ্চ চলাচল বন্ধ ছিল, এরপর আবার চালু হয়েছে। আমি একটু দেখাতে চাই এখানকার অবস্থা। আধা ঘন্টা বন্ধ থাকার পর আবার চালু হওয়ার পর আমরা দেখতে পেয়েছি যে যাত্রীর যে সমাগম এবং যাত্রীদের উপচে পড়া ভিড়, সেটি কিন্তু দেখা যাচ্ছে।
সব মিলে বলা যায় যে সকাল থেকে আমরা ভোরবেলা একটি বড় ভিড় দেখতে পেয়েছিলাম, এরপর মাঝখানে কিছুটা ফাঁকা সময় যাওয়ার পর এখন আবার আমরা দেখতে পেয়েছি যে এখন আমরা দেখতে পেলাম যে আবার ধীরে ধীরে বেড়ে চলছে যাত্রী সমাগম। এই সমাগমটি হয়তো বিকেল সন্ধ্যা নাগাদ আরও ধীরে ধীরে বাড়তে থাকবে। এটি একটি বিষয়। এর মধ্যে আমরা দেখেছি যে মন্ত্রী পরিদর্শনে এসেছিলেন, সদরঘাট পরিদর্শনে এসেছিলেন। তিনি বলেছেন যে যাত্রীদের সেবা দেওয়ার জন্য সব ধরনের সুযোগ সুবিধা নিশ্চিত করার জন্য যা যা করা সম্ভব সেগুলো করা হয়েছে এবং যাত্রীদের জন্য বিশ্রামাগার থেকে শুরু করে বাড়তি ভাড়াও দিতে হচ্ছে না, এমনটিও দাবি করেন তিনি। আমরা দেখেছি যে এই আধা ঘন্টা বিরতি শেষে আবার যখন লঞ্চ চলাচলে BIWTA আবার লঞ্চ চলাচল স্বাভাবিক ঘোষণা করলো, সে সময়ের পর থেকে আমরা দেখেছি যে আসলে ঝাঁকে ঝাঁকে এবং শত শত যাত্রী আসলে লঞ্চে উঠতে শুরু করলেন। যতক্ষণ পর্যন্ত লঞ্চ চলাচলে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল বৈরী আবহাওয়া এবং ভারী বর্ষণের কারণে, ভারী বৃষ্টিপাতের কারণে, সে সময়টাতে আমরা দেখেছি যে লঞ্চে আমরা দেখেছি যে সেই সময়টাতে আসলে যাত্রীও তোলা হচ্ছিল না। কিন্তু যখন আসলে এই লঞ্চ চলাচলটি বন্ধ থেকে আবার পরবর্তীতে সেই নিষেধাজ্ঞাটি তুলে দেওয়া হলো, তারপর আমরা আবার দেখলাম যে লঞ্চে আসলে যাত্রীদের আবার ভিড় এবং তাদেরকে আবার লঞ্চে তোলা হচ্ছে। সব মিলিয়ে বলা যায় যে শেষ মুহূর্তের ঈদযাত্রায় আসলে এই মুহূর্তে বোঝা যাচ্ছে যে আসলে নৌপথে ঈদযাত্রার জন্য ঘরে ফেরা মানুষের যে তারা কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সদরঘাটে। ধন্যবাদ তানভীর যুক্ত হবার জন্য আমাদের সাথে। এবারে বাস যাত্রার খবর জানাতে রাজধানীর আব্দুল্লাহপুর থেকে যোগ দিচ্ছেন আল আমিন হক অহন। গাড়ি কি সময় মতো ছাড়ছে? কোনো ধরনের ভোগান্তির অভিযোগ কি রয়েছে? চরম ভোগান্তি, বিশেষ করে বৃষ্টি শেষে আব্দুল্লাহপুরের যেখান দিয়ে গাড়িগুলো যাচ্ছে এই সড়ক একেবারে ভাঙ্গাচোরা এবং যারা অপেক্ষায় ছিলেন দীর্ঘ সময় ধরে এমন ময়লা আবর্জনার মধ্যে তাদেরকে অপেক্ষা করতে হচ্ছে। আমি সেই দৃশ্যও দেখাতে চাই। সাধারণ মানুষ, বিশেষ করে যারা ঘরে ফেরার চেষ্টা করছিলেন সেই সব মানুষ বেশ সকাল থেকেই তো অনেকের অপেক্ষা ছিল। সকালের অপেক্ষাটা 1.5-2 ঘন্টার ছিল। বাসগুলো ফেরত আসার, ঢাকায় ফিরবে, তারপর সেই বাসগুলো যাবে। আমরা দেখছিলাম সেটি 2-3 ঘন্টা পরে এসেছিল এবং যে কারণেই এই অপেক্ষা বেড়ে গেছে। অনেকে টিকিট পাচ্ছেন না, এখন পর্যন্ত এসে টিকিটের খোঁজ করছেন, কখন যেতে পারবেন তারা জানেন না। একই সঙ্গে বৈরী আবহাওয়ার কারণে তারা বেশ নাকাল হচ্ছেন এবং রাজধানীতে ঘর থেকে বের হওয়ার পরেই তো দুর্ভোগ শুরু হয়, সেটি গ্রামের বাড়িতে যাওয়া পর্যন্ত সেই সব দুর্ভোগ তাদেরকে হয়তো পোহাতে হবে। যদিও স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কিংবা সড়ক মন্ত্রী সকাল থেকে কয়েক দফা বলেছেন যে মানুষের দুর্ভোগ যেন না হয় সেই ব্যবস্থা নেওয়া হয়েছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি সব মিলিয়ে। কিন্তু আমরা দেখছিলাম এই যে দেখেন, এই যে এখন দেখা যাচ্ছে যেটি পায়ে হেঁটে এই মানুষগুলো অনেকটা পথ মারতে হচ্ছে তাদেরকে, কেননা এই সড়কে যান চলাচল অনেক জায়গায় বন্ধ করে দেওয়া হয়েছে। তারা সবাই ঘরে ফিরতে চান এবং যেহেতু ঘরে ফেরার খুব বেশি আর সময়ও নেই, আগামী পরশুদিন ঈদ, যে কারণেই যে কোনোভাবেই হোক ঘরে ফিরতে হবে। বাসের টিকিটের মূল্য বেশি নেওয়ার অভিযোগ সকাল থেকেই ছিল, আমরা সেটি যেমনটি দেখছিলাম। একই সঙ্গে আমরা এও দেখছিলাম যে বাসগুলো যেখানে দাঁড়ানোর কথা সেখানে না দাঁড়িয়ে সড়কে যখন যাত্রী নিচ্ছে, পেছনের বাসগুলো যখন একটির পর একটি দাঁড়িয়ে যাচ্ছে, যে কারণে এই যানজটটি তৈরি হচ্ছে। যেমন এই মুহূর্তে আব্দুল্লাহপুরের এই বাসগুলো, ডান পাশের যে বাসগুলো যাবে সেটি কিন্তু একটির পেছনে আরেকটি দাঁড়িয়ে আছে, যে কারণে এই সড়কের একদম পেছনের যে অংশটি সেটি বন্ধ হয়ে গেছে। আর এই বন্ধ হওয়ার কারণে যানজট বেড়ে যাচ্ছে। এমন ভোগান্তি যেন না হয়, অর্থাৎ সাধারণ মানুষকে আরও বেশি সচেতন হতে হবে। একই সঙ্গে শৃঙ্খলা ফিরিয়ে আনতে পারলেই ঈদযাত্রা অনেকটা সহজ করা সম্ভব। ধন্যবাদ অহন যুক্ত হবার জন্য। এবারে রেলপথে ঈদযাত্রার খবর জানাতে কমলাপুর রেল স্টেশন থেকে যোগ দিচ্ছেন শাকিল হাসান। শাকিল, কোন কোন রুটে ট্রেন দেরিতে ছাড়লো? দিনের শিডিউলের কি অবস্থা? দেবাশিস, আজকে সকাল থেকে বেশ কয়েকটি ট্রেন বিলম্বে ছেড়েছে। সকালেই নীলসাগর এক্সপ্রেস প্রায় 1.25 ঘন্টা বিলম্বে ছেড়েছে, তারপর একতা এক্সপ্রেস বেশ খানিকক্ষণ দেরিতে ছেড়েছে এবং এখন যেটি রয়েছে সিল্ক সিটির সময় কিন্তু হয়ে এসেছিল, কিন্তু ট্রেনটি এখনও প্ল্যাটফর্মে এসে পৌঁছায়নি। কখন এসে পৌঁছাবে এবং কখন ছাড়বে সেটি
কর্মকর্তারা যেমন নিশ্চিত করে বলতে পারছেন না, ঠিক তেমনি অনিশ্চয়তার মধ্যে রয়েছেন এই সিল্ক সিটির অসংখ্য যাত্রী। আপনি দেখতে পাচ্ছেন যে প্রচুর যাত্রী প্ল্যাটফর্মে কিন্তু অপেক্ষমান রয়েছেন, তারা দাঁড়িয়ে রয়েছেন, তারা অপেক্ষা করছেন ট্রেনটি কখন আসবে এবং কখন কোন প্ল্যাটফর্মটি সেই ট্রেনটি পাবে সেই অপেক্ষায় তারা কিন্তু সামনে অপেক্ষমান রয়েছেন। এবং এর মধ্যে আরও বেশ কয়েকটি 24টির মতো ট্রেন কমলাপুর ছেড়ে গেছে আজকে বিকেল নাগাদ, আরও বেশ কিছু ট্রেন আছে। তো সব মিলিয়ে আজকে সারাদিনে এই 24 ঘন্টায় প্রায় 68টি ট্রেন বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাবে কমলাপুর রেল স্টেশন থেকে। এবং এই আজকে বৃষ্টি, এই ঝোড়ো হাওয়া, আবহাওয়ার খারাপ অবস্থা সব কিছু মিলে কিন্তু বেশ খারাপ একটি সময় পার করছেন যাত্রীরা। আর বেশ কিছু ট্রেনের এই যে বিলম্ব এবং পাশাপাশি প্রচুর ভিড় আজকে ট্রেনগুলোতে দেখতেই পাচ্ছিলেন, অসংখ্য যাত্রী এসছেন। সব কিছু মিলিয়ে কিছু স্বস্তিও কাজ করছে যাত্রীদের মধ্যে, আবার কিছু অস্বস্তিও কিন্তু রয়ে গেছে। রেলওয়ে কর্তৃপক্ষ মহাপরিচালক এসেছিলেন, তিনি কিন্তু আশ্বাস দিয়ে গেছেন তারা চেষ্টা করছেন যে তারা যাত্রীদের সেবা নিশ্চিত করার জন্য তারা চেষ্টা করছেন এবং আগামী দিনে ট্রেন বাড়িয়ে হলেও এই যাত্রীদের ভিড়টি সামাল দেওয়া তারা চেষ্টা করবেন। ধন্যবাদ শাকিল যুক্ত হবার জন্য। আজ পবিত্র হজ আরাফার ময়দানে অবস্থান করছেন লাখ লাখ মুসল্লি। বিশেষ বাস ও ট্রেন যোগে মিনা থেকে তাদের নেওয়া হয়েছে ঐতিহাসিক ময়দানে। এখানে আজ অনুষ্ঠিত হবে হজের খুতবা, যা বিশ্বের 35টি ভাষায় অনুদিত হবে। এবছর খুতবা দেবেন মসজিদুল হারামের ইমাম খতিব শায়েক আল হুদাইফি। আরাফার ময়দানে একসাথে জোহর আসরের নামাজ আদায়ের পর মুজদালিফায় যাবেন মুসল্লিরা। সেখানে রাত্রি যাপনের পর 10 জিলহজ বুধবার জামারায় শয়তানকে পাথর নিক্ষেপ করবেন হাজিরা। এরপরই মহান আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় পশু কোরবানি দেবেন। এবার হজ যাত্রীদের আনা নেয়ায় 24,000 বাস ব্যবহার করছে সৌদি কর্তৃপক্ষ। ধারণা করা হচ্ছে এবছর রেকর্ড 20 লাখ মানুষ পবিত্র হজ পালন করছেন। আরাফার পর্বতে আসার অনুভূতিটা অন্যরকম। হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ আনুষ্ঠানিকতা হলো আরাফায় অবস্থান করা। এমন সুযোগ জীবনে একবারই আসে। আল্লাহ কবুল করবেন এই আশায় আমরা প্রার্থনা করছি। এটা এমন এক অনুভূতি যা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আল্লাহ আমাদের সেই স্থানটি পরিদর্শন করার সুযোগ দিয়েছেন যেখানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিলেন। এটি আল্লাহর পক্ষ থেকে এক মহান আশীর্বাদ ও অনুগ্রহ। সমস্ত প্রশংসা আল্লাহর। দর্শক, এই মুহূর্তে আমরা সরাসরি দেখতে যাচ্ছি ঐতিহাসিক আরাফাত ময়দানের দৃশ্য। সেখানে মহান আল্লাহর বন্দনায় মুখর লাখ লাখ মুসল্লি। হাম ও উপসর্গে মৃত্যু বাড়ছে। 24 ঘন্টায় ময়মনসিংহ, সিলেট, বরিশাল ও ফরিদপুরে প্রাণ গেছে আরও 5 শিশুর। এর মধ্যে ময়মনসিংহ মেডিকেলে মারা গেছেন 2 জন। হাসপাতালটিতে নতুন করে রোগী ভর্তি হয়েছেন 16 জন। চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন 29 জন। মোট চিকিৎসাধীন 62 জন। ছোঁয়াচে রোগটির উপসর্গ নিয়ে গত 24 ঘন্টায় সিলেটে হাসপাতালে ভর্তি হয়েছেন 58 জন। বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন 229 জন। এছাড়া বরিশাল, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা ও রংপুর বিভাগের বিভিন্ন হাসপাতালে রোগীর ভিড় রয়েছে। কোথাও কোথাও হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডের শয্যা সংকটে রোগী ও স্বজনদের ভোগান্তি পোহাতে হচ্ছে। হাম ও উপসর্গ মৃত্যু না থামায় উদ্বেগ বাড়ছে অভিভাবকদের মাঝে। তাপ আছে, জ্বর আছে, কাশি আছে। কাশি থেকে মনে হলো জ্বর বাড়ি গেছে, শরীর খিতে বাড়ি গেছে। বাড়ানোর পরে আমরা 3 দিনে যাই ভর্তি হওয়ার।
7 দিন হয়ে গেছে। এদের অবস্থা তো অত খালি কিচ্ছু খায় না। জ্বর আসলো আর লাল কিতা কিতি বাড়াইছিল কি এখন আলহামদুলিল্লাহ ভালো আছে এখন। বিগত 17 বছরে দেশে আইনের শাসন না থাকায় রাষ্ট্রের ভেতরে আরেকটি রাষ্ট্র হয়ে উঠেছিল যার নাম জঙ্গল সলিমপুর। সেটাকে কোনোভাবেই সন্ত্রাসীদের অভয়ারণ্য হতে দেয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। পুলিশ সদরে ঈদের নিরাপত্তা নিয়ে ব্রিফিংয়ে তিনি কথা জানান। অন্যদিকে বাহিনীটির দুর্বলতার কারণেই জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীরা ক্যাম্পে হামলার সাহস পেয়েছে বলে মন্তব্য র্যাব মহাপরিচালকের। চট্টগ্রামের ছোট্ট ইউনিয়ন সলিমপুর, সেটাকেই আইনশৃঙ্খলা বাহিনীর নাকের ডগায় জঙ্গল সলিমপুর হিসেবে আলাদাভাবে শাসন করত সশস্ত্র সন্ত্রাসীরা। কয়েক মাস আগে র্যাবের একটি টিমের উপর হামলা চালিয়ে এক সদস্যকে কুপিয়ে হত্যা করা হয়। এই ঘটনার 1 মাস আগে সেখানে অভিযান চালায় যৌথ বাহিনী। সেখানে ক্যাম্প স্থাপন করে তারা। তবে রাতের আধারে হামলা চালিয়ে গুড়িয়ে দেওয়া হয় যৌথ বাহিনীর সেই ক্যাম্পটি। রাজধানীতে এক ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানালেন, অতীত সরকারের মতো এই সরকার কোনো ছাড় দেবে না সন্ত্রাসীদের। দীর্ঘ 17 বছর দেশে কোনো আইনের শাসন ছিল না, দুর্বৃত্তায়নের একটা মহামারী ছিল। তারা মনে করেছে জঙ্গল সলিমপুর আমরা যেভাবে একটা রাষ্ট্রের ভিতরে রাষ্ট্র হতে দেখেছি, এই জায়গাটা একটা প্রশাসনিক এবং বিভিন্ন নিরাপত্তা বাহিনীর শৃঙ্খলা বাহিনীর একটা হাব ট্রেনিং সেন্টার হয়ে উঠবে। সেই জায়গাটায় যাতে সন্ত্রাসীরা তাদের যে আড্ডা ছিল সেটা আবার পুনরায় রাখতে পারে, সেজন্য তাদের চেষ্টা আছে। তবে তারা যে উদ্যত্ত আচরণ করেছে, যে দুঃসাহস দেখিয়েছে, সেটা আমরা খুব কঠোরভাবে নিয়ন্ত্রণ করব আগামী দিনে। আমি এখনই পরিকল্পনা ফাঁস করতে চাই না। ইনশাআল্লাহ দেশে আইনের শাসন প্রতিষ্ঠা হবে। সন্ত্রাসীদের অভয়ারণ্য যেখানে থাকুক সেগুলো নির্মূল করা হবে। ঈদের নিরাপত্তা নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে নিজেদের দুর্বলতার কারণে জঙ্গল সলিমপুরে হামলার ঘটনা হয়েছে বললেন র্যাব মহাপরিচালক। ইয়াসিন বাহিনী আমাদের চেয়ে শক্তিশালী হয়েছে এটা ভাবার কোনো সুযোগ নাই। তারা অতর্কিত কাজটা করেছে এবং আমার মনে হয় আমাদের কিছুটা দুর্বলতা ছিল, এটা অস্বীকার করার উপায় নেই। আমরা হয়তো তাদের কার্যক্রমটা সেই লেভেলের মনিটরিংটা করতে পারিনি। তবে আমাদেরকে ওভার পাওয়ার করার মতো শক্তি তাদের নাই, এটা তারা নিশ্চিতভাবে জানে। আপনারা নিশ্চিত থাকতে পারেন তারা কোনোভাবে সেখানে ঢুকতে পারবে না, কোনো শক্তি নাই সেখানে নতুন করে আর ঢুকবে। আমরা তাদেরকে তাড়িয়ে দিয়েছি, তারা তাড়ানো অবস্থাতেই থাকবে, তারা ঢুকবার কোনো সুযোগ সেখানে পাবে না। সীমান্তে মাঝে মাঝে উত্তেজনাকে স্বাভাবিক বলে মনে করেন স্বরাষ্ট্রমন্ত্রী। যে একটা ঘটনা আমাদের নজরে এসছে, আমাদের বিজিবির ডিজি সাহেব সেগুলো তাৎক্ষণিকভাবে অ্যাড্রেস করেছেন এবং সীমান্তে যারা আমাদের অফিসাররা আছেন তারাও সেটা যথাযথভাবে জবাব দিয়েছেন। 2-1টা জায়গায় হয়তো পাল্টা গোলাগুলির ঘটনা ঘটেছে, সেটা স্বাভাবিক প্রক্রিয়া, এরকম হয়ে থাকে। ঈদযাত্রায় নিরাপত্তায় আইন শৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক আছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। সবকিছু করা হবে। আব্দুল্লাহ তুহিন, যমুনা নিউজ, ঢাকা। অনেকে দেখেছেন এর মধ্যে। ভারী বৃষ্টিতে আবারও ডুবেছে চট্টগ্রাম নগরের বিভিন্ন নিচু এলাকা। সকালের বৃষ্টিতে প্রবর্তক মোড়, কাতালগঞ্জ, পাসপোর্ট অফিস সংলগ্ন সড়ক সহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দেয়। এতে চরম ভোগান্তি পোহাতে হয় পথচারী ও স্থানীয় বাসিন্দাদের। অনেক যানবাহন পানির মধ্যে বিকল হয়ে পড়ে, দেখা দেয় যানজটও। আবহাওয়া অফিস জানায় সকাল 6টা থেকে 9টা পর্যন্ত নগরীতে 23.6 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। স্থানীয়দের অভিযোগ, ড্রেন ও খাল নিয়মিত পরিষ্কার না করা, অপরিকল্পিত উন্নয়ন কাজ এবং পানি নিষ্কাশনের দুর্বল ব্যবস্থার কারণেই সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা তৈরি হচ্ছে। একটু বৃষ্টি হলে পানি হয়ে যায়, এই পানি এবং এখানে বিভিন্ন দোকানপাটের ভিতরে ঢুকে যায়, ব্যবসা বাণিজ্য নষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু এই পানি নিষ্কাশনের ব্যবস্থা এখনো পর্যন্ত এটার কোনো সুরাহা আমরা পাচ্ছি না। আমরা রোগী নিয়ে আসতে পারছি না, যাইতে পারতেছি না, পানির মধ্যে দেখতেছেন না আপনারা, দেখেন বেশি কষ্ট পাচ্ছে ভাই। আগুনে ঘর পুড়ে যাওয়ার পর রাজধানীর কালশী বস্তিবাসী আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন। দুপুরে ঝুম বৃষ্টিতে বস্তিবাসী আশ্রয় নিয়েছে ফ্লাইওভারের নিচে। রাত থেকে দুপুর পর্যন্ত কোনো সহায়তা পায়নি এই বস্তিবাসী। তারা বলছেন, গতকাল রাতে ক্রীড়া প্রতিমন্ত্রী এসে আশ্বাস দেওয়ার পরে আর কেউ এ পর্যন্ত দেখা করতে আসেনি। তাদের দাবি সরকার যেন পুনর্বাসনের জন্য সহায়তা করে। তবে বস্তিবাসী বলছেন, আশ্বাসে নয় বাস্তবায়ন চাই বস্তিবাসীরা। এছাড়া দুপুরের দিকে একটি সংস্থা থেকে 300 মানুষের খাবারের ব্যবস্থা করা হয়েছে। আগুন দাউ
দাওয়া করে চলছি, কিচ্ছু নিতারিনি, কোনো কিচ্ছু না। সারা বছরের মাল জমাইছি, ঈদ উপলক্ষে বেসাম দি পুতলে ঈদ করাম। লোহা খুঁজতেছি। কেন লোহা কেন খুঁজতেছি? খুঁজতেছি যে নিচে বসতে, মাটির নিচে খুঁজে খুঁজে লইতাছি। এই যে এত ভয়াবহ একটা আগুন, সরকার থেকে কিন্তু কেউ আশ্বাস দিতে আসেনি এবং সঠিক সময় আমাদেরকে কিন্তু কেউ সাহায্য সময় পাশে আসেন। বাংলাদেশের বিচার বিভাগ যতটা স্বাধীন, এত স্বাধীনতা অন্য কোনো জায়গায় খুবই কমই দেখা যায়। ঝিনাইদহে এমনটাই বলেছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। সকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন তিনি। এ সময় মন্ত্রী বলেন, বিচার বিভাগ স্বাধীন না হলে রাষ্ট্রপক্ষ এত মামলায় হেরে যেত না। দেশে ৪৫ লাখ মামলা বিচারাধীন রয়েছে জানিয়ে আইনমন্ত্রী বলেন, বিচারক ও আইনজীবীর সংখ্যা কম থাকায় মামলা নিষ্পত্তিতে দীর্ঘসূত্রতা দেখা দেয়। তিনি আরও বলেন, শিশু রামিসা হত্যা মামলার ন্যায় বিচার যেন নিশ্চিত হয় সেদিকে খেয়াল রাখতে হবে। বাংলাদেশের বিচার বিভাগ যতটা স্বাধীন, এত স্বাধীনতা অন্য কোনো জায়গায় খুব কম উপভোগ করে। আপনার সুপ্রিম কোর্টের বিচারকরা সাংবিধানিকভাবে এতটাই স্বাধীন যেখানে তাদের ট্রান্সফার, পোস্টিং, ডিসিপ্লিন কোনো কিছু সরকার হাতে নাই। যুদ্ধবিরতি ভেঙে ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। বন্দর আব্বাস, কেশম ও লারাক দ্বীপের মতো গুরুত্বপূর্ণ জায়গা ছাড়াও টার্গেট করা হয়েছে দক্ষিণাঞ্চলের বেশ কয়েকটি এলাকা। প্রাণ গেছে অন্তত 4 জনের। ওয়াশিংটনের দাবি, আত্মরক্ষার্থেই ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও মাইন পোতার নৌযানে চালানো হয়েছে হামলা। এরপরও ট্রাম্প প্রশাসনের হুঁশিয়ারি, যে কোনোভাবে হরমুজ প্রণালী খুলে দিতে হবে তেহরানকে। সোমবার স্থানীয় সময় রাতে যুক্তরাষ্ট্রের আচমকা হামলায় প্রকম্পিত হয় দক্ষিণ ইরানের বিভিন্ন অঞ্চল। টার্গেট করা হয় পারস্য উপসাগরীয় লারাক ও কেশম দ্বীপ। বন্দর আব্বাসও পাওয়া যায় বিস্ফোরণের খবর। মার্কিন সেন্ট্রাল কমান্ডের দাবি, মাইন পাতার কাজে ব্যবহৃত নৌযান আর ক্ষেপণাস্ত্র ঘাঁটি টার্গেট করে চালানো হয়েছে হামলা। ইরানের সম্ভাব্য হুমকি থেকে সেনাদের সুরক্ষিত রাখতেই নেওয়া হয়েছে এই পদক্ষেপ। হামলার বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি তেহরান। এদিকে ভারত সফরের মাঝখানেই ইরানকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। জানিয়েছেন, যে কোনো মূল্যে খুলতে হবে হরমুজ প্রণালী, কিন্তু তেহরানের দাবি ভিন্ন। হরমুজ প্রণালী খুলতেই হবে, যে কোনোভাবেই হোক এগুলো খোলা হবেই। যেখানে যা ঘটছে তা বেআইনি, অবৈধ এবং অগ্রহণযোগ্য। বিশ্বের এমন কোনো দেশকে দেখিনি যারা এমন করে, সুতরাং এটা হতে পারে না। মার্কিন অবরোধ তুলে নেওয়া হলে ইরানের নির্ধারিত ব্যবস্থাপনায় হরমুজ দিয়ে বেসামরিক জাহাজ চলাচল করতে পারবে। এটা আমাদের নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ। কর্তৃপক্ষ দৃঢ় সংকল্পবদ্ধ। আইআরজিসির দাবি, গেল 24 ঘন্টায় হরমুজ প্রণালী পাড়ি দিয়েছে 32টি নৌযান। অনিক রহমান, যমুনা নিউজ। আবারও হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এই ঘোষণার পরপরই লেবাননে ভয়াবহ হামলা চালিয়েছে আইডিএফ। যুদ্ধবিরতি উপেক্ষা করে দেশটিতে বেশ কিছুদিন ধরেই হামলার তীব্রতা বাড়িয়েছে তেল আবিব। সোমবার লেবাননের পূর্বাঞ্চলীয় বেকা উপত্যকা সহ বিভিন্ন স্থানে হিজবুল্লাহর ঘাঁটি লক্ষ্য করে অভিযানের কথা জানিয়েছে ইসরায়েল। যদিও আক্রান্ত হয়েছে বহু বেসামরিক ঘরবাড়ি। চলতি মাসের শুরুতেই লেবানন ও ইসরায়েলে 45 দিনের যুদ্ধবিরতি বাড়াতে সম্মত হলেও নিয়মিতই হামলা চালিয়ে গেছে আইডিএফ। দেশটির জনস্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, মার্চের শুরু থেকে এ পর্যন্ত ইসরায়েলি হামলায় 3185 জন নিহত এবং 9633 জন আহত হয়েছেন। আফ্রিকার দেশ অ্যাঙ্গোলা একটি অবৈধ স্বর্ণের খনিতে ভয়াবহ ভূমিধস হয়েছে। শনিবারের এই দুর্ঘটনায় কমপক্ষে 28 জনের মৃত্যু হয়। দেশটির উত্তর পশ্চিমাঞ্চলীয় বেঙ্গো প্রদেশে হয় এই দুর্ঘটনা। এক বিবৃতিতে দেশটির ফায়ার সার্ভিস জানায়, এরই মধ্যে শেষ হয়েছে উদ্ধার তৎপরতা। ঐতিহাসিকভাবে বিশ্বের অন্যতম বড় হীরা উত্তোলনকারী দেশ হিসেবে পরিচিত অ্যাঙ্গোলা অর্থনীতিতে বৈচিত্র্য আনতে শুরু করেছে স্বর্ণসহ অন্য ধাতু উত্তোলনও। বৈধ খনির পাশাপাশি গড়ে উঠেছে অনেক অবৈধ খনিও। পর্যাপ্ত নিরাপত্তা না থাকা এসব খনিতে অনেক সময় ঘটে দুর্ঘটনা। জম্মু ও কাশ্মীরের জনপ্রিয় পর্যটন কেন্দ্র গুলমার্গে বড় ধরনের যান্ত্রিক ত্রুটির জেরে মাঝ আকাশে আটকে পড়লেন শত শত পর্যটক। সোমবার আচমকাই বন্ধ হয়ে যায় গুলমার্গ গন্ডোলা পরিষেবা। ফলে রোপওয়ের একাধিক কেবিনে প্রায় 300 পর্যটক দীর্ঘ সময় ধরে ঝুলন্ত অবস্থায় আটকে পড়েন। ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়লেও উদ্ধার বাহিনীর তৎপরতায় কোনো হতাহতের ঘটনা হয়নি। মাঝ আকাশে আটকে কেবল কার, পাহাড়ের উপর শূন্যে ঝুলছে 300 পর্যটক।
ভয়াবহ এই ঘটনা ভারতের জম্মু কাশ্মীরের জনপ্রিয় পর্যটন কেন্দ্র গুলমার্গের। যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় হঠাৎই মাঝ আকাশে থেমে যায় একের পর এক কেবল কার। আতঙ্কে চিৎকার শুরু করেন পর্যটকরা। খবর পেয়ে উদ্ধার অভিযানে নামে জরুরি বিভাগ, অংশ নেয় জাতীয় দুর্যোগ মোকাবেলা বিভাগ, পুলিশ ও সেনাবাহিনীর যৌথ টিম। সহায়তায় ছিল স্থানীয় পর্যটন সংগঠনও। ঝুঁকি নিয়ে রুদ্ধশ্বাস এক অভিযানে একে একে পর্যটকদের নিরাপদে নিচে নামিয়ে আনেন বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত উদ্ধারকর্মীরা। মোট 65টি কেবল কার আটকে ছিল। প্রায় 6 ঘন্টা অভিযান চলেছে। এর মধ্যে ঝড় বৃষ্টিও হয়েছে। তবে সবাই মিলে সমন্বিতভাবে কাজ করায় দ্রুত উদ্ধার অভিযান শেষ করা সম্ভব হয়েছে। পর্যটকরাও ধৈর্য দেখিয়েছেন। উদ্ধারকারী দল জানায় সব কেবিন অক্ষত থাকায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেছে। কোনো ধরনের কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কেউ হতাহত হয়নি, তবে যারা শারীরিকভাবে দুর্বল ছিলেন তাদের স্ট্রেচারে করে নামানো হয়েছে। ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। ঝুঁকিপূর্ণ এই অভিযানে সাফল্যের জন্য ভারতীয় সেনাবাহিনী, পুলিশ সহ উদ্ধারকারী দলের প্রশংসা করেছেন স্থানীয়রা। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ। এই ছিল দুপুরে বাংলাদেশে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।